আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল আপনারা ইতিমধ্যেই জানেন যে যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছে। সেই থেকে রাতভর একটা আলোচনা ছিল যে তাদের মধ্যে কি কথা হয়েছে। আমাকেও কয়েকজন নক করেছেন, আমি চেষ্টা করেছি আমার সূত্রে জানার। ডেফিনেটলি আগামীকাল 13ই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এবং সেই লকডাউন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। সুতরাং দুজনের আলোচনার মধ্যে সেই লকডাউন নিয়েও কথা হয়েছে। আপনারা জানেন সেনাবাহিনী অলরেডি 50% উইথড্র করেছে, বাকি 50% রাখার জন্য নানা রকমের চেষ্টা চলছে এবং তারা এখন পর্যন্ত আছে। তো কালকের পরিস্থিতি কিভাবে সামলাবে, বিজিবি কোথায় কোথায় মোতায়েন করবে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হয়েছে, কথা প্রসঙ্গে জেনারেল ওয়াকার খান ডক্টর ইউনূসকে বলেছেন, স্যার বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে বোধহয় আপনার চলে যাওয়াই মঙ্গল। আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে তাতে যে কোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে। প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল, তারাও সেই ডিপ স্টেট তাদের পলিসি বদলেছে। সো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে ডক্টর ইউনূসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো। আপনারা যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে কদিন আগে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, যে জেনারেলরা লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল ওয়াকারদের যে ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তারা কিছু কথা বলেছিল। যেমন আর্মি কোনো বিতর্কিত নির্বাচনের অংশ হতে চায় না, আর্মি চায় একটা ইনক্লুসিভ নির্বাচন, এরকম কিছু আলোচনা হয়েছিল। এবং সেই ভার্চুয়াল আলোচনার ভিডিওটা জেনারেল ওয়াকার সেই উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে দিয়ে যমুনায় ডক্টর ইউনূসের কাছে পাঠিয়েছিলেন। এই যে ভিডিওটা পাঠিয়েছেন, এটি জানার পরে অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা খুব ক্ষোভ প্রকাশ করেছে যে কেন তারা জেনারেলের সাথে কথা বলেছে, কেন জেনারেল ওয়াকার সেই ভিডিও ডক্টর ইউনূসের কাছে দিলেন। আমার যেটা মনে হয় যে জেনারেল ওয়াকার যেহেতু তার অনেকগুলো মুখ, তাকে চেনা খুব কঠিন, এবং যেহেতু তার অন্তরে জামাত, সে ডক্টর ইউনূসের কাছে ওই ভিডিও দিয়ে বলেছে যে বোঝাতে চেয়েছে যে আমি কি করব, এটা সবার ধারণা। সো হি ইজ প্লেইং অল অ্যারাউন্ড। তো এটা তিনি বলেছেন। ডক্টর ইউনূস এই কোনো কমেন্ট করেনি, এটা শুনেছেন, কিন্তু তিনি বলেননি যে হ্যাঁ যাওয়া উচিত বা অনুচিত। কিন্তু আমার এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে। ডক্টর ইউনূস একজন প্রচন্ড ক্ষমতা লোভী লোক। তিনি কোনো একটা পদে বসলে সেটা ছাড়তে চান না। এই যে গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি ছিলেন, রিটায়ারমেন্টের বয়স ছাড়িয়ে আরো অনেক পরেও তিনি কিন্তু এই পদ থেকে সরতে চাননি। সরকার তাকে সরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। পরে আইনি ভাবে হেরে তিনি এই পদটি ছেড়েছেন। সুতরাং তার মতো একজন লোভী লোক এবং প্রচন্ড গোয়ার, কারো কথা শোনে না, প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ, এবং তিনি যে কারো কথা শুনে এই চিফ অ্যাডভাইজারের মতো একটা লাভজনক পদ ছেড়ে চলে যাবেন, এটা মনে হয় না কেউ বিশ্বাস করে। এর আগে তিনি আওয়ামী লীগের 15 বছর 6 মাস 8 দিনে অর্থনৈতিকভাবে যতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন, এই জরিমানা টানা দেওয়া, তিনি নাকি প্রত্যেকটা টাকা সুদে আসলে সরকারি কোষাগার থেকে আদায় করে নিয়েছেন এবং এর সব ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে আছে। তিনি কারো কথা শোনেন না। তিনি তার কারণে অনেক আন্তর্জাতিক মিত্র শত্রুতে পরিণত হয়েছে। তিনি যেটা বোঝেন তার বাইরে কোনো কিছুতেই তিনি কান দেন না। এমনকি উপদেষ্টাদের সাথেও তার নানান বিষয়ে মত পার্থক্য দেখা গেছে। এই যে আমরা বলছি যে আলী রিয়াজ পালিয়ে গেছেন,
কিন্তু শুনলাম যে ডক্টর আলী রিয়াজ নাকি ইউনূসের উপরে অভিমান করে চলে গেছে। সো হি ইজ এ ম্যান লাইক দ্যাট, সে প্রচন্ড স্বার্থপর। তো এই লোকটাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবে? এই যে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের, এটা একক ডক্টর ইউনূসের সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা পরিষদ কিন্তু ডিবেট করেছে অনেকে যে না, এই সিদ্ধান্তটা ভালো হচ্ছে না, বাট হি ডিডন্ট লিসেন টু এনিওয়ান। এবং এনসিপি, জামাত, শিবির এদের দিয়ে রাজপথে একটা নাটক সাজিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করিয়াছেন। তো এখন এরকম একটা গোয়ার গোবিন্দকে সরানোর কি উপায় থাকতে পারে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে? আবার তিনি যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সসম্মানে চলে যাবেন, সেই সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ, প্রায় শূন্যের কোঠায়। কারণ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই গণভোট, জুলাই সনদ, এইসব নিয়ে তিনি এমন পরিকল্পিতভাবে কিছু জটিলতার সৃষ্টি করছেন যাতে সঠিক সময়ে নির্বাচনটা না হয়। আগামী 20 নভেম্বর আমাদের হাইকোর্টের অ্যাপিল ডিভিশন একটা অবজারভেশন দেবেন কেয়ারটেকারের ব্যাপারে, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে। সেইটা যদি দেয় এবং সেইটা যদি এবারেই ইমপ্লিমেন্ট করে, তাহলে হয়তো ডক্টর ইউনূস সরে যাবে এবং দেশের জন্য মঙ্গল হবে। সেটা নিয়ে আমি আলাদা একটা এপিসোডে কথা বলবো। কিন্তু সেটা যদি না হয়, তাহলে ডক্টর ইউনূসকে সরাবেন কি করে? আমি তো অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না। এবং বাংলাদেশে এর আগে অন্তত 3 জন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে। 1975 সালের 3রা নভেম্বর যখন খালেদ মোশাররফরা বিপ্লব করলেন, তখন কিন্তু মুস্তাককে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আবার পরবর্তীতে এই 1975 সালের 6 নভেম্বর বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং 1977 সালের 21 এপ্রিল পর্যন্ত বিচারপতি সায়েম রাষ্ট্রপতি ছিলেন। এবং সেই সময় একটা মিটিংয়ে বিচারপতি সায়েম বলেছিলেন, জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক, তো বিচারপতি সায়েম বলেছিলেন যে আমাদের 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত, একটা নির্বাচিত সরকার আসুক। সেই দিন রাত 2টোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সায়েমকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আই থিঙ্ক ইউ শুড রিজাইন বলে পদত্যাগপত্রে সাইন নিয়েছিলেন। এরপরে 1982 সালের 24 মার্চ সেই এরশাদ গিয়ে সেই সময়ের বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার তাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করেছিলেন। সেই সময় বিচারপতি সাত্তার শুনেছি যে হি রিঅ্যাক্টেড সিরিয়াসলি, আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন, বাট এরশাদ অস্ত্রের মুখে তাকে সরিয়ে দিয়েছে। তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে, এমন একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ যে ডক্টর ইউনূস যদি স্বেচ্ছায় না যায় তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে, কিন্তু তাকে গান পয়েন্টে সরাবে কে? এই যে জেনারেল ওয়াকার, তাকে তো এখন কেউ বিশ্বাস করে না। এমনকি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাব না, এটা হলো এখন 90% আর্মি অফিসারের বক্তব্য। তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন, কিন্তু তিনি কি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন? জেনারেল ওয়াকারের ধ্যান জ্ঞান একটাই, সেটা হলো জামাতকে ক্ষমতা আনা। কিন্তু সে একটু বাটে পড়ছে, একদিকে তার বাহিনী তার পক্ষে নাই, আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, এখন মার্কিন ডিপ স্টেটের পলিসিও বদলে গেছে। সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল, ভারতের সাথে, ইউনূসের সাথে, বিএনপির সাথে, সবার সাথে খেলে তিনিও লেদায় ফেলছেন। সো জেনারেল ওয়াকারেরও যে খুব একটা ভালো সময় যাচ্ছে তা বলা যাচ্ছে না, কারণ সে সবার সাথে প্লে করতেছে। তো এই অবস্থায় এখন বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে ডক্টর ইউনূস হ্যাজ টু গো, তাকে যেতে হবে বাংলাদেশের বৃহত্তর মঙ্গলের জন্য, কিন্তু তার প্রস্থানটা কিভাবে হবে সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। সাজ্জাদ কাদিরের সালাম, প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আওয়ামী লীগের মামলা তুলে নিতে চাইছেন কেন, এই প্রসঙ্গটি নিয়ে। তার আগে চলুন আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যে আওয়ামী লীগের মামলা তুলে নেবার কথা বলেছেন আমরা একটু শুনে আসি। ঠাকুরগাঁতে গতকালকে যে বক্তব্যটা দিয়েছিলেন, খুব ছোট্ট একটা ক্লিপ শুনে আসি, চলুন। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব, ঠিক আছে? তুলে নেওয়া আছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আহ, কি চমৎকার কথা! আমরা প্রতিহিংসার রাজনীতি চর্চা করতে চাই না। এই কথাটা যদি মুখে যেভাবে বলছেন সেভাবে যদি হৃদয়ে ধারণ করতেন, তাহলে বাংলাদেশ কতই না অগ্রগতিতে এগিয়ে যেত, বিশেষ করে রাজনৈতিক পরিবেশের জন্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, রাজনীতিবিদরা মুখে এক কথা বলেন, অন্তরে লালন করেন আর একটা। শুধু তাই নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল তার নিজের এলাকা ঠাকুরগাঁয়ে সফরকালে একটি সমাবেশে এই বক্তব্যটা দিয়েছেন। ভালো কথা, খুব ইতিবাচক। এই বক্তব্যের ফলে তিনি অত্যন্ত প্রশংসিত হয়েছেন। কিন্তু দিনে গতকাল বক্তব্যটা দিলেন, রাত হতে না হতেই এই বক্তব্যের একটা পাল্টা বিবৃতি দিল বিএনপির পক্ষ থেকে, যে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোন বক্তব্য দেননি, এটি বিকৃতভাবে প্রচার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে দেশব্যাপী আওয়ামী লীগের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার বক্তব্যটিকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। মির্জা ফখরুল বলেন, আমি আমার দেয়া বক্তব্যে আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতা কর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। এই কাজটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে একটি খারাপ কাজ করলেন, একটি খারাপ নজির স্থাপন করলেন। তিনি একটি প্রধান দলের মহাসচিব, তিনি বলছেন যে একটা ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের মামলা তুলে নেবেন। আমরা বক্তব্য কিন্তু তেমনটা শুনিনি যে এই ইউনিয়নের নেতাদের, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা তুলে নেব, সারা দেশের তুলে নেব না, এমনটা আমরা বক্তব্যে শুনিনি। কোথাও কোনো ক্লিপ থাকলে দয়া করে আমাকে একটু দিয়ে সহযোগিতা করবেন। মির্জা ফখরুল যদি এই কথাটা সত্যি বলতেন এবং সারা দেশে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা বাণিজ্য করছে বিএনপি, এটার বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান নিত, তাহলে বিএনপির আখেরে ভালো হতো, বিএনপি জনপ্রিয়তা অর্জন করত। কিন্তু তা তো হবার নন। তারা প্রতিনিয়ত বক্তব্য দেন, বক্তব্য থেকে সরে আসেন। ধরে নিলাম আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ আপনাদের নামে মামলা করেছে, হামলা করেছে, অত্যাচার করেছে, আপনারা ভালো হন না কেন? রাজনীতিবিদরা কি কখনো ভালো হবেন না? না ভালো হলে তো এভাবে চলতেই থাকবে। আর আপনাদের যে অবস্থা, আমরা খুব প্রত্যাশা করি বাংলাদেশে অন্ততপক্ষে দুটো শক্তিশালী রাজনৈতিক দল থাকুক, একটি সরকারে থাকবে, একটি বিরোধী দলে থাকবে। কিন্তু সত্যিকার অর্থে গত 16 মাসে যে অবস্থা দাঁড় করিয়েছেন আপনারা, তাতে আপনাদের সরকারে যাওয়ার সক্ষমতাও হারিয়ে গেছে, একই সাথে বিরোধী দলে যাওয়ার সক্ষমতাও হারিয়ে গেছে। শুধুমাত্র এই মামলা বাণিজ্য এবং আওয়ামী লীগের উপর গত বছর 5 আগস্টের পর থেকে যে অত্যাচার নির্যাতন করা হয়েছে, আপনাদের ক্ষমতায় যাওয়া লাগবে না। ক্ষমতায় যাবার আগে এই ইউনূস সরকারের যদি পতন হয়, সাথে সাথে
আপনাদের অবস্থা কি ভয়াবহ হবে যেভাবে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত যেভাবে পুড়িয়েছেন, আপনাদের কিন্তু তার থেকে ভয়াবহ পরিণতি হবে। এই চিন্তাটা করলে আতঙ্কিত হয়ে যায়। আওয়ামী লীগ নেতারা তো আশপাশে এদিক সেদিক পালিয়ে বেঁচেছে, ভারতে পালিয়ে গেছে, পালিয়ে বেঁচে গেছে। আপনারা কোথায় পালাবেন? আপনারা কি পাকিস্তানে যাবেন? পাকিস্তানে যেতে পারবেন? সেটাও তো পারবেন না। আপনাদের পরিণতি সত্যি, আপনাদের কপালে চরম দুঃখ আছে, সেটি মনে হচ্ছে। আরেকটি জিনিস আমি বারবারই বলছি যে আপনি যদি ওই বক্তব্যটা দিতেন এবং ওই কাজে যদি থাকতেন যে আওয়ামী লীগ নেতাদের নামে মিথ্যা মামলা বিএনপির পক্ষ থেকে যদি করা হয়ে থাকে, বিএনপির কোনো নেতাকর্মী যদি করে থাকে শুধু হয়রান করার জন্য, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, আমরা মামলা তুলে নেব, এই কাজটা যদি করতেন আপনারা ভালো করতেন। আপনি যে উদ্দেশ্যেই হোক আপনার এলাকায় গিয়ে আপনি বক্তব্য দিয়েছেন, আপনার নির্বাচনী এলাকার ভোট পাবার জন্য হতে পারে, কিন্তু আপনি তো একটা নির্বাচনী এলাকার নেতা নয়, আপনি সারা দেশের, আপনি একটি প্রধান জাতীয় দলের প্রধান নেতা, মহাসচিব। আপনার বক্তব্য আপনি একটা ইউনিয়নের এক কোনায় গিয়েও যদি বক্তব্য দেন, কিন্তু এই বক্তব্যটা হয়ে যায় সারা দেশের জন্য। কিন্তু আপনি পরক্ষণে রাতে সেই বক্তব্য থেকে পিছু হটলেন। এর আগেও গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে একটা বক্তব্য আপনি দিয়েছিলেন, একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ভারতের এই সময় পত্রিকায়। আপনি নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চেয়েছিলেন, কিন্তু পরক্ষণে জানি না আপনারা কোন চাপে পড়েন, কোন চাপ থেকে, আপনাদের স্ট্রং ভূমিকা নেই, চাপ থেকে পরক্ষণেই বলেছিলেন, আপনার দল থেকে বলা হয়েছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো সাক্ষাৎকার দেয়নি, কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়নি। কিন্তু আপনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারের প্রমাণ সহ সেই ভারতের বাংলা গণমাধ্যম এই সময় তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছিল। আপনার সাথে যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন, যারা সাক্ষাৎকার নিয়েছিলেন, তারা ছবি সহ পোস্ট করে দিয়েছিল। এতে করে আপনাদের আসলে কি হচ্ছে? আপনারা কি লাভবান হচ্ছেন? আপনারা আরো লুজার হচ্ছেন। আওয়ামী লীগ কিন্তু আসছে, আওয়ামী লীগ সরকারে যাক, বিরোধী দলে যাক, আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে নির্বাচন হতেই হবে। আপনারা যতই চান, যতই বলুন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, লাভ হবে না, ঠেকিয়ে রাখতে পারবেন না, দেশের জনগণ ঠেকিয়ে রাখতে দেবে না। আপনাদের এই যে স্ট্যান্ডবাজি, একবার বলছেন যে এটা এই, আবার বলছেন না আমি ওটা এভাবে বলিনি, এতে করে আপনাদেরই ক্ষতি হচ্ছে। এখনো বলি যে সত্যিকার অর্থে এখনো ইতিবাচক রাজনীতি করার সুযোগ আছে, এখনো ইতিবাচক রাজনীতি করুন। আপনাদের দলটাও একটা শক্তিশালী দল হোক, সেটি সরকারি দল হোক বা বিরোধী দল হোক, একটা শক্তিশালী মধ্যপন্থার দল, যেহেতু আমরা দল হিসেবে যেহেতু বিএনপিকে চিনি, সেই জায়গা থেকে আমরা চাই যে মধ্যপন্থার দল বাংলাদেশে থাকুক। কট্টর গোড়া ধর্মভিত্তিক দল, কট্টর গোড়া ধর্মবিরোধী দল, এগুলো আমরা চাই না, মধ্যপন্থায় থাকুক। আমরা যিনি ধর্ম করবেন তাকে ধর্ম পালন করতে দিতে হবে, যিনি ধর্ম করবেন না তার না করারও অধিকার দিতে হবে। সেই পরিবেশটা আমরা বাংলাদেশে চাই, এবং সেই পরিবেশ বজায় রাখার জন্য প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটি দল শক্ত অবস্থানে, শক্ত ভিত্তিতে থাকুক। আমি শুধু আওয়ামী লীগ বলবো, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আর কোনো বিরোধী দল থাকবে না, তাহলে আওয়ামী লীগ কি হয়ে যাবে? আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে যাবে, ভুল করবে কাজে। এই যে গত 16 বছরে আপনারা শক্তিশালী একটি বিরোধী দল হিসেবে দাঁড়াতে পারেননি। আওয়ামী লীগের যদি কিছু বিতর্ক থেকে থাকে, ভুল ভ্রান্তি থেকে থাকে, এর দায় বিএনপি, প্রধান দল, বড় দল বিএনপির। বিএনপি সেই ভুলের, সেই বিতর্কের বিরোধিতা করতে পারেননি সংসদে কিংবা বাইরে। কেন দায় নিচ্ছেন? এখনো সময় আছে, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশে একটা ভিন্ন ধারার রাজনীতি তৈরি করি, বিএনপি এবং আওয়ামী লীগ স্ট্রং ভিত্তির উপর গড়ে উঠুক, সেটাই আমাদের প্রত্যাশা। আপনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের মামলা তুলে নেবেন, ইউনিয়নের নয়, বলুন, আবারও বিবৃতি দিয়ে বলুন যে সারা বাংলাদেশের হয়রানিমূলক মামলাগুলো উঠিয়ে নেবেন। এতে করে
আপনার জনপ্রিয়তা বাড়বে বই, কমবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।